জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা জুমান নিকুল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা, আমাদের সঙ্গে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক আছেন আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত হবেন প্রবীণ সাংবাদিক অভয় নাগ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবও আমাদের সাথে সংযুক্ত থাকবেন। অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, এদেশে ব্যারিস্টার রুমিন ফারহানা বা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির যেমন অধিকার, অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকের আপনারও সমান, একদম সমান অধিকার। আপনার বা আমাদের হিন্দু ভাই বোনদের বাংলাদেশে কোনো অসুবিধা হচ্ছে, যদি অসুবিধা হয়ে থাকে কোথায় কোথায় হচ্ছে জানতে চাই, আর যদি না হয়ে থাকে তাহলে ভারত যেভাবে বলছে সেটা কেন এভাবে বলছে? প্রথমেই আমার পাশে ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন, ওনাকে একটা ধন্যবাদ জানাতে চাই। গত 15 বছরে পার্লামেন্টে হিন্দু সম্প্রদায় নিয়ে একটা বাক্যও কেউ বলে নাই উনি ছাড়া। তো উনি সমগ্র বাংলাদেশের হিন্দু সমাজের মন জয় করে নিয়েছিলেন ওই সময় হিন্দু সম্প্রদায়ের পক্ষে কথা বলার জন্য। আমাদের ব্যারিস্টার শামীম পাটোয়ারি সাহেব ওই যে বর্তমান যে ক্রাইসিস সেই বিষয়ে পক্ষে কথা বলেছেন। তো সেইটার বিষয়টা হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণ হিন্দুদের বিরুদ্ধে কেউই না, গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি মানুষের মধ্যে একটা সৌহার্দ্যময় পরিবেশ বজায় আছে। ধর্মীয়ভাবে কোনো বিভাজন নেই, সাম্প্রদায়িক কোনো বিভাজন নেই। সমস্যাটা মূলতই হচ্ছে রাজনৈতিক। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে এই যে আমরা হিন্দু সম্প্রদায়, আমাদেরকে প্রথম ব্ল্যাকমেইল করেছে 1954 সালে আওয়ামী লীগ যেদিন জন্ম হয়েছে সেই দিন থেকে এখনো পর্যন্ত আমাদেরও দুর্বলতা আছে। হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষকে মাসোহারা দিয়ে, বেতন দিয়ে, কিছু সুযোগ সুবিধা দিয়ে সমগ্র হিন্দু সমাজকে তারা ব্ল্যাকমেইল করে, কিন্তু কিছু হিন্দু সমাজ সেটা যেন বুঝতে না পারে সেই ব্যবস্থাটা করেছে। তো এখন যে বিষয়টা, এইবার আজকে যে 5 তারিখের পরে যে ঘটনাটা, এই বর্তমান যে সরকার, এটা বাংলাদেশের সকল শুধু হিন্দু না, সকল মানুষের চাওয়া পাওয়ার একটা সরকার। তো সেই সরকার একটা দজ্জাল এবং কি স্বৈরাচার, সেই সরকারকে হটানোর জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই হটিয়েছে। তো এটা অনেকেই বলছে এটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। তো সেই স্বাধীনতা পাওয়ার পর কেউই এটাকে নষ্ট করতে চায়নি। আমরা দেখলাম 5 তারিখের ঘটনার পরে যখন এই ঘটনা ঘটলো, তখনই বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলনের সমস্ত নেতাকর্মীরা হিন্দু মহল্লা এবং মন্দিরগুলোতে, বিশেষ করে ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে বাংলাদেশের সব মন্দিরগুলোতে তারা পাহারা দিয়েছে এবং দীর্ঘদিন ধরে, 1-2 দিন না। আমি 6 তারিখ সকালবেলা গিয়ে দেখলাম যে ঢাকেশ্বরী মন্দির, যেটা আমাদের পাহারা দেওয়ার কথা, বা ওইখানকার মন্দির যে কমিটিগুলো আছে তাদের ওইখানে সুরক্ষা দেওয়ার দায়িত্ব, তারা পালিয়ে গেছে। তো আমাদের এই হচ্ছে যে মন্দিরের লোক পালাবে কেন? খালি এখানে তাই না, বাইতুল মোকাররম মসজিদের খতিব আমরা তিনিও পালিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানের যারা কমিটি তারা পালাবে কেন? তার মানে হচ্ছে সমস্ত বিষয়গুলো তারা রাজনীতিকরণ করেছে, ধর্ম থেকে আরম্ভ করে মন্দির, মসজিদ কোনোটাই বাদ দেয়নি। তো আমরা যেটা আশঙ্কা করেছিলাম, বিশেষ করে আওয়ামী লীগের কোনো নেতা বলেছিল যে আওয়ামী লীগের যেদিন পতন হবে সেদিন 3 লক্ষ মানুষ নিহত হবে। তো 3 লক্ষ মানুষ নিহত হলে তো হিন্দুরাও ওর মধ্যে আছে। ভারতের গণমাধ্যম কিছু তো সেই বিষয়টা, কেন এইভাবে বলছে? এই বিষয়টা দেখেন, এটাও রাজনীতি। এটা রাজনীতি বলতে গেলে আমাদের পাশে যে শুভেন্দু বাবু আছে, বিশেষ করে উনি এই বিষয়টা নিয়ে বেশি উচ্চবাচ্য করেন। ওখানে তো আমাদের শেখ হাসিনার মতো তো ভোট ছাড়া রাজনীতি না, ওখানে ভোট পেতে হয়, মারামারি কাটাকাটি হলেও নিতে হয়। তো উনি মনে করেছেন যে এই একটা সুযোগ, বাংলাদেশে 10টা হিন্দু মন্দির ভাঙলে, 10টা হিন্দু মারা গেলে ওদের লাভ। এইটাকে নিয়ে ওনারা ওই এলাকার মধ্যে বলবে যে দেখেন বাংলাদেশে হিন্দুরা মাইনরিটি, আজকে হিন্দুদের এই দুরবস্থা। আজকে পশ্চিমবাংলায় যদি মুসলিমরা আরও বেড়ে যায় এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, তাহলে বাংলাদেশেও ভারতেও তোমাদের মতো অবস্থা হবে, বাংলাদেশের মতো অবস্থা হবে। অতএব তোমরা বিজেপিকে ভোট দাও আগামীতে। ওনার মূল লক্ষ্য হচ্ছে মুখ্যমন্ত্রী হওয়া। আচ্ছা, আমরা তাহলে একটু লোকসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি সদস্য জগন্নাথ সরকার কি বলেছেন একটু শুনে আসি, পরে প্রশ্নটা করছি। Sir, our neighboring country Bangladesh, where the minorities and Hindus
are being tortured and being killed. Let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. ওপারে কাঁটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি 1947 সালে তৈরি হওয়া একটি দেশ। সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, তাদের আর্থিকভাবে তছরূপ করা হচ্ছে, রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে, তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে, চিন্ময় মহারাজকে তার লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে না। আমাদের সঙ্গে কলকাতা থেকে অভয় নাগ যুক্ত হয়েছেন। অভয় নাগ, আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের একটি ব্রিফিং হয়েছে, তারা কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে এবং সেখানে তাদের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেছেন আওয়ামী লীগের পতনে ভারতীয় একটা গোষ্ঠীর খারাপ লাগায় তারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত বরাবরই হিন্দুদের দাবার গুটি হিসেবে ব্যবহার করছে হিন্দুদেরকে। তিনি বলেছেন ভারত মায়াকান্না না করলে এদেশের হিন্দুরা ভালো থাকবে। ভারতীয় রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থে আমাদের ব্যবহার করছে, হিন্দুরা বলির পাঠা হচ্ছে, ইসকনের বহিষ্কৃত একটা অংশ দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এই যে অভয়নাক বার্তা আমাদের হিন্দু ভাইদের কাছ থেকে, আপনি নিশ্চয়ই গোবিন্দচন্দ্র প্রামাণিকের কথাও শুনেছেন, আসছে, সেটা ভারতে ঠিকঠাক মতো কি আসলে পৌঁছাচ্ছে, নাকি এই ধরনের বার্তা যেন না পৌঁছায় বা পৌঁছালেও সেটাকে আড়াল করতে কেউ কেউ কাজ করছে কিনা? বাংলাদেশ নিয়ে কেন লোকসভায় বা ভারতীয় গণমাধ্যমে এমনভাবে কথা হচ্ছে? হ্যালো, জি, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো, জি অভয়নাগ, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি আমার প্রশ্নটা শুনেছেন? হ্যাঁ, আরেকবার যদি একটুখানি বলেন। আচ্ছা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেছেন আওয়ামী লীগের পতনে ভারতীয় একটা গোষ্ঠীর খারাপ লাগায় তারা এদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, ভারত মায়াকান্না না করলে এদেশের হিন্দুরা ভালো থাকবে। এবং কিছুক্ষণ আগে আমাদের গোবিন্দচন্দ্র প্রামাণিক, তিনি হিন্দু মহাজোটের মহাসচিব, তিনিও বলেছেন যে ভারতে যা হচ্ছে, ভারতীয় গণমাধ্যম বা লোকসভায় যেসব কথা হচ্ছে সেটা কেবলই রাজনীতির জন্য, রাজনীতির ফায়দা লোটার জন্য। এই যে আমাদের দেশ থেকে আমাদের হিন্দু ভাইয়েরা এসব বার্তা দিচ্ছেন, সেই বার্তাগুলোকে ভারত অবধি পৌঁছাচ্ছে? যদি পৌঁছে থাকে তাহলে কেন এমন করে ভারতীয় মিডিয়া বা লোকসভায় কথা হচ্ছে? আর যদি না পৌঁছে থাকে তাহলে এই কথাগুলো কেন পৌঁছাচ্ছে না? না, দেখুন, প্রথমে যেটা বলা দরকার যে ছেড়ে দিন, আপনি ভারতবর্ষের কথা ছেড়ে দিন। যে কোনো, আমার মনে হয় পৃথিবীতে যে কোনো মৌলবাদী শক্তি দেশের কোনো মঙ্গল করে না। সেটা ভারতবর্ষে যেমন আছে তেমন অন্যান্য দেশেও আছে। এবং বাংলাদেশের যে পরম্পরা, ভারত বাংলাদেশের যে পরম্পরা, তাতে কিন্তু আমাদের মনে হচ্ছে যে কোথাও এই মৌলবাদীদের একটা অংশ সেখানটায় মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন এটা সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশ সরকার কিভাবে এটাকে তারা ট্যাকল করবে সেটা তাদের বিষয়। কিন্তু আমাদের যেটা খুব কৌতূহল জাগছে, আমি গত 23 সালে আমি বাংলাদেশ ঘুরে এসেছিলাম, সেখানে আমি নারায়ণগঞ্জে ছিলাম। আমার ওখানে প্রচুর বন্ধু বান্ধব আছে এবং এই প্রচুর বন্ধু বান্ধবরা আমাকে অনেক হেল্প করেছিল এবং অদ্ভুত একটা বন্ধুত্ব এবং সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ ছিল। হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল? ভারত বাংলাদেশের মধ্যে যে একটা মৈত্রী বন্ধন, যে একটা ভ্রাতৃত্ব বন্ধন ছিল, সেখানে একটা চির খেয়ে গেল। এখানে কোথাও হিন্দু কোথাও মুসলমান চলে আসলো। এটা আমাদের কাছে না ঠিক ক্লিয়ার হচ্ছে না যে কেন এই বিষয়টা বারবার করে একটা হচ্ছে। প্রশ্ন আপনাকে করি। নারায়ণগঞ্জে আপনি বলেছেন নারায়ণগঞ্জে আপনার বন্ধু বান্ধব আছে, তারা যদি হিন্দু ধর্মের হয়, তারা আপনাকে বাংলাদেশ থেকে কি বার্তা দিয়েছে? তাদের উপর কোনো আক্রমণ হয়েছে, অত্যাচার হয়েছে? আপনি তো সাংবাদিক, এমন কোনো তথ্য থাকলে নিশ্চয়ই আপনি জানতেন। একটা অংশ তো এটাকে ক্রমাগতভাবে, সেটা ওই দেশে হচ্ছে এই দেশে হচ্ছে, যে এটাকে ক্রমাগতভাবে তারা এটাকে ইন্ধন দিচ্ছে এবং বলা ভালো আমাদের ভাষায় যেটা টিআরপির জন্য এটা করছে। কিন্তু আমাদের প্রশ্ন, এতে কি বাংলাদেশের ভালো হবে? বাংলাদেশের মানুষ কি ভালো হবে? বাংলাদেশের যে একটা ইতিহাস আমাদের কাছে রয়েছে, দুপার বাংলার যে ইতিহাস, সেটা কিন্তু যথেষ্ট গৌরবের এবং আমরা অন্তপক্ষে, আমি বাঙালি হিসাবে গর্বিত। এখন বাংলা
যেভাবে আমাদের কাছে খবর আসছে যে ক্রমশ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালোবাসছে, হতেই পারে, যেটা আমি আপনাকে আগে বললাম যে বাংলাদেশের একটা অভ্যন্তরীণ ব্যাপার, তারা কোন দেশের সঙ্গে তারা সম্পর্ক রাখবে, কোন দেশের সাথে সম্পর্ক রাখবে না, সেটা তাদের বিষয়। কিন্তু কতগুলি তো পীড়া দেয় যে বাংলা ভাষার সাহিত্য স্বীকৃতির জন্য যেখানটায় এতগুলি মানুষ প্রাণ দিয়েছিল, এই বাংলা ভাষাকে মাতৃভাষা এবং জাতীয় ভাষা করতে হবে তার জন্য, তা সেগুলো কি তাহলে আমাদের কাছে এগুলি মুছে যাবে? ইতিহাস কি মুছে যাবে? এখন যেরকম বলা হচ্ছে নতুন বাংলাদেশ, মুক্তিযোদ্ধা, নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে যা কিছু পুরনো ইতিহাস, যা পুরনো যা স্মৃতি, সেগুলি সব মুছে আবার নতুন করে বাংলাদেশ তৈরি হবে। তাহলে কি আমাদের প্রশ্ন যে সেখানে কি এই যে বাংলা ভাষার জন্য, যে মাতৃভাষার জন্য যে এতগুলি মানুষ প্রাণ দিয়েছিল, বরকাত থেকে সালাম থেকে যে এই যে প্রাণ দিয়েছিল, তাহলে সেই বাংলা ভাষার জন্য যে প্রাণ দিয়েছিল। অজয় নাগ, আপনাকে একটু থামাচ্ছি, আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেরেছেন? আপনি যে ভাষা ইতিহাস বলছেন সেটা তো ভিন্ন প্রসঙ্গ, সেটা একান্তই আমাদের বিষয়। আমরা কোন ইতিহাস, বাংলাদেশ কোন ইতিহাস রাখবে না, কোন ইতিহাসকে কি করে রচনা করবে, সেটা বাংলাদেশের একদমই আভ্যন্তরীণ বিষয়। আমি আপনাকে যে প্রশ্নটা করেছি, আপনি বলেছেন 2023 সালে আপনি নারায়ণগঞ্জে এসেছিলেন। নারায়ণগঞ্জে আপনার যে বন্ধুরা থাকে, সেখানে যদি হিন্দু ধর্মের কোনো বন্ধু থাকেন, তারা কি আপনাকে বলেছেন যে তারা ভালো নেই বাংলাদেশে? এমন কোনো বার্তা কি আপনি বাংলাদেশ থেকে পেয়েছেন? ভারত বাংলাদেশের সম্পর্ককে শুধুমাত্র এই মৌলবাদী শক্তি বা হিন্দু মুসলমান দিয়ে যদি এটাকে নষ্ট করে দেওয়া হয়, তাহলে এর চাইতে দুঃখের আর কিছু থাকতে পারে না। যে আমার মনে হয় আপনি আমার প্রশ্ন শোনেননি, আমি পরবর্তীতে আবারও প্রশ্ন করব। আমাদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আছেন। শফিকুল আলম, আনন্দবাজার পত্রিকায় আজ প্রথম পৃষ্ঠায় মমতার প্রস্তাবে বিস্মিত বাংলাদেশ শিরোনামে যে খবর, সেখানে আপনার বক্তব্য চেপেছে। সেখানে ছাপা হয়েছে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনী পাঠানোর যে প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে ইউনূস সরকার। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা অবাক হয়েছি ওর মন্তব্যে। একজন মুখ্যমন্ত্রীর তো কথার ওজন থাকবে, তাছাড়া এখানে যারা পড়তে বা কোনো কাজে এসেছেন সেই ভারতীয়রা নিরাপত্তার অভাব বোধ করছেন, এমন কোনো খবর আমাদের কাছে নেই। আনন্দবাজার লিখেছে, তবে কূটনৈতিক শিবিরের একাংশের মতে মমতা যা বলেছেন তা একেবারেই তার মস্তিষ্কপ্রসূত, এমনটা নাও হতে পারে। শান্তি বাহিনী পাঠানোর মতো কথা বলে তিনি কেন্দ্রকে প্রকারান্তে সুবিধাই করে দিচ্ছেন। কেন্দ্র নিজের মুখে যা বলতে পারছে না, তা যদি বাংলাদেশ সীমান্তবর্তী কোনো রাজ্যের নেত্রী বলেন, সাউথ ব্লকের কোনো ক্ষতি নেই। এই মন্তব্যের দায় কেন্দ্রকে নিতে হচ্ছে না, কিন্তু একটা চাপের পরিবেশ তৈরি করা যাচ্ছে। যদিও কূটনৈতিক সূত্র বলছে শান্তি বাহিনী পাঠানোর পরিস্থিতি বা সুযোগ নেই, কিন্তু ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হলে বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষক পাঠানোর দাবি তৈরি হতে পারে। এছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ মাঝখানে আনন্দবাজার একটি লাইন লিখেছে যে এই স্নায়ু টানটান পরিস্থিতিতে ঢাকার আসা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির প্রস্তাবিত সফরে সম্পর্ক সহজ হতে পারে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বলেছেন, ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সব বিষয়ে আলোচনা হবে। বিক্রম মিশ্রি এলে এই পরিস্থিতির অবসান হবে বলে আপনি মনে করেন কিনা? শফিকুল আলম। হ্যাঁ, সরি, আপনি পুরো অনেক বড় কোশ্চেন করলেন, তো আবার একটু বলেন শেষে। আমি তথ্য দিয়েছি, আসলে প্রশ্নটা খুবই ছোট ছিল। আনন্দবাজার পত্রিকায় আপনার যে ইন্টারভিউটা ছাপা হয়েছে, ইন্টারভিউ একাংশ মানে ওদের রিপোর্টে, সেটা পড়ে শুনেছি, সেটা নিশ্চয়ই আপনি জানেন। আমার যেটা প্রশ্ন ছিল, সেখানে একটা লাইন ছিল, এই স্নায়ু টানটান পরিস্থিতিতে ঢাকার আসা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির প্রস্তাবিত সফরে সম্পর্ক সহজ হতে পারে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সব বিষয়ে আলোচনা হবে। তো বিক্রম মিশ্রি ঢাকায় আসলে এই যে টানটান উত্তেজনাকর একটা পরিস্থিতি এখন বিরাজমান, সেটার অবসান হবে কিনা? না, আমরা আশা করছি যে এই সফরটা অনেক আমাদের যে সম্পর্ক, এটা সম্পর্কে আর একটা নতুন মাত্রা নিতে হেল্প করবে। অবশ্যই ফরেন সেক্রেটারি অবভিয়াসলি তাদের কথাগুলো বলবেন, আমরা আমাদের কথাগুলো বলবো, এবং আমাদের মধ্যে যে যদি কোনো দূরত্ব তৈরি হয়, দূরত্বের গুলো অবসান হবে, আমরা এটা আশা করছি। এবং এই সফরটা আমরা মনে করছি যে একটা ফ্রুটফুল একটা রেজাল্ট আমরা দেখবো, ভালো একটা রেজাল্ট দেখবো। আমরা জানি ইন্ডিয়াতে যথেষ্ট মিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট অবভিয়াসলি তারা তো তাদের সংবাদগুলো নিচ্ছেন, ইন্ডিয়ান এম্বাসি যেটা বাংলাদেশে আছে তার কাছ থেকে তো তারা নিচ্ছেন, তো অবভিয়াসলি তারা তো জানছেন যে এখানে আসলে কি হচ্ছে।
ইন্ডিয়ান পত্রিকাগুলোকে আমরা বারবার বলছি যে আপনারা আসেন, এসে বাংলাদেশের পরিস্থিতি দেখে যান, কিন্তু ব্যাপারটা এমন হয়েছে যে তারা আসলে মুখ ও বধিরের মতো তাদের অবস্থান, তারা কানেও শুনতে চাচ্ছেন না, চোখেও দেখতে চাচ্ছেন না। আমরা বারবার বলছি যে আসেন, এসে বাংলাদেশের পরিস্থিতি দেখেন, এবং এই আশাটা খুব যে খরচের বিষয় তাও না, খুব চিপ একটা বিষয়। এসে আপনারা বাংলাদেশের ঢাকা শহরে আসেন, চিটাগাং শহরে আছেন, যে সমস্ত জায়গায় ওনারা বলছেন যে ভায়োলেন্স হচ্ছে, ওই সমস্ত জায়গায় ভিজিট করেন, দেখেন, কিন্তু তারপরে হচ্ছে না। এবং এই নিউজ পেপার গুলোর মিস ইনফরমেশনটাই ইনফেক্টেড করছে পলিটিক্যাল পার্টিগুলোকে। এই কারণেই দেখেন, এই যে তাদের মিস ইনফরমেশনের কারণেই আমাদের ধারণা যে মমতা ব্যানার্জি এই ধরনের একটা অদ্ভুত একটা হাস্যকর একটা মন্তব্য করেছেন। আমরা চাই বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্পর্কটা ভালো থাকুক, মর্যাদাপূর্ণ হোক, এবং এটা একটা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে এটা থাকুক। ইন্ডিয়া সারা জীবন আমাদের নেইবার থাকবে, আমরাও ইন্ডিয়া সারা জীবন নেইবার থাকবো। এটা আমরা কেউ তার নেইবারটা চয়েস করতে পারে না। আমরা চাই সেই নেইবারশিপটা যাতে দৃঢ় একটা বন্ধুত্বের বন্ধনে থাকে, বাট অবশ্যই এটার মধ্যে জন্য ইকুয়াল রেসপেক্টটা থাকে। আমি আপনাকে রেসপেক্ট করছি, আপনি আমাকে রেসপেক্ট করছেন। জি নিশ্চয়ই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমাদের গণমাধ্যমে খবর এসেছে, প্রোপাগান্ডায় নামলো ভারতের দায়িত্বশীল মিডিয়াও। এতদিন আমরা দেখেছি যে দায়িত্বশীল মিডিয়াগুলো এগুলো নিয়ে একটুখানি চুপ বা কথা না বললেও এখন সেটা শুরু হয়েছে। এবং শুরুটা হয়েছে কিভাবে? ইসকন কলকাতার মুখপাত্র রাধা রমন দাস সোমবার মানে 2 ডিসেম্বর তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে দাবি করেন চিন্ময় দাসের আইনজীবী রমেন রায়ের উপর হামলা হয়েছে। পোস্টটিকে বিশ্বাসযোগ্য করতে আহত একজনের ছবিও জুড়ে দেওয়া হয়েছে। আর সেই মুহূর্তে ভারতীয় গণমাধ্যম সেটা লুফে নেয় এবং এটির উপর ভিত্তি করে প্রচার হতে থাকে সংবাদ, ভুয়া এসব সংবাদ প্রচার হতে থাকে যে মঙ্গলবার আদালতে আসার কথা ছিল সেই আইনজীবীর, কিন্তু তার আগে রমেন রায়ের বাড়িতে হামলা চালানো হয় এবং তাকে নৃশংসভাবে মারধর করা হয়। এই নিউজ প্রচার করেছে জি নিউজ, এবিপি লাইভ, দ্য ওয়াল, টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি, বিজনেস স্ট্যান্ডার্ড, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডের মতো প্রতিষ্ঠানও। এখন আসলে আমাদের করণীয়টা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের করণীয় খুব স্পষ্ট। এক হচ্ছে, আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের বিষয়ে ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে, কংগ্রেস বলুন, বিজেপি বলুন কিংবা তৃণমূল কংগ্রেস বলুন, তারা সকলেই কিন্তু এক সুরে কথা বলছে। 2 হচ্ছে, বাংলাদেশের বিষয়ে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেলেন তখনও কিন্তু আমরা সকল রাজনৈতিক দলকে তার বিষয়ে একমতে আসতে দেখেছিলাম এবং সকলেই এক বাক্যে বলেছিলেন ভারতের এত ঘনিষ্ঠ বন্ধু মতান্তরে কর্মচারীকে যদি এই বিপদের দিনে আশ্রয় না দেয়া হয় তাহলে আসলে ভবিষ্যতে কেউ যদি ভারতের এরকম বন্ধু হতে চায় হয়তো সে এরকম বন্ধু হবে না। সো এই যে রাষ্ট্রের স্বার্থ, সেই স্বার্থটা কতটুকু সত্যের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে সেটা ভিন্ন আলাপ, সেখানে আমি আসব। কিন্তু আপাত দৃষ্টিতে রাষ্ট্রের যেই স্বার্থ, ভারত রাষ্ট্রের যে স্বার্থ, সেই স্বার্থে কিন্তু দলগুলো একমত হয়েছে। বাংলাদেশে কিন্তু এখন দুর্যোগের ঘনঘটা। কেউ যদি মনে করে থাকেন 5ই আগস্টের পরে বাংলাদেশ মুক্ত হয়েছে এবং আমরা খুব সহজ একটি সময়ে প্রবেশ করেছি, তাহলে নিশ্চয়ই আমরা ভুল করব। 5ই আগস্টের পরে পরিস্থিতি আরো অনেক বেশি ঘোলাটে হয়েছে, নানান কারণে হয়েছে। অনেক ভেস্টেড কোয়ার্টাররা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে এবং রাজনীতি থেকে রাজনীতিবিদদের দূরে সরাবার একটি গুঞ্জনও শোনা যাচ্ছে। সো এই সকল কিছুর বিবেচনায় বাংলাদেশের রাজনৈতিক যত দল আছে সকলকেই এক প্ল্যাটফর্মে আসতে হবে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের উন্নয়নের প্রশ্নে এবং দেশের গণতন্ত্রের প্রশ্নে বিদেশি যেই চক্রান্তগুলো চলছে সেটাকে রুখে দিতে হলে এক প্ল্যাটফর্মে আসতে হবে, ঐক্যমতে আসতে হবে। 2 হচ্ছে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে বুঝতে হবে এটি কিন্তু এখন আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়। অনেকেই এটাকে মিস ইনফরমেশন বলছেন, আমি এটাকে ডিসইনফরমেশন বলি। কারণ ওরা বুঝে শুনে ঠান্ডা মাথায়, আপনি দেখবেন ওরা বলছে এক কথা, ছবি বা পাশে ভিডিও দেখাচ্ছে অন্য আরেকটি ঘটনার। 5ই আগস্টের আগে 1.5 মাস বাংলাদেশে যেই একটা ভয়াবহ নৃশংসতা চালানো হয়েছিল সেটার ভিডিও অন করে দিয়ে কথা বলছে তারা ভিন্নভাবে। এই যে আপনি চিন্ময়
চিন্ময় সাহেবের লয়ারের কথা বলছিলেন, রামেন যেই তিনি চিন্ময় সাহেবের আইনজীবী নন, অ্যাবসলিউটলি একদমই তিনি নন। একেবারে লয়ার, জি। আইনজীবী নন, এবং এটা ফ্যাক্ট চেকার দিয়ে বের হয়েছে। তার যিনি আইনজীবী হিসেবে মামলাটি লড়ছেন তিনি শুভাশিস শর্মা। অ্যাবসলিউটলি। সো এরকম একটি দিনের আলোর মতন স্পষ্ট বিষয়কে যখন পাশের একটি দেশ অগ্রাহ্য করে এবং তারা তাদের মতন করে, যে বলে না টার্নিং আ ব্লাইন্ড আই, তারা একেবারে চোখ বন্ধ করে কান বন্ধ করে তারা এক পথে তারা যাত্রা শুরু করেছে, এবং সেটি মিথ্যার পথ, সেটি তঞ্চকতার পথ, সেটি ভুল পথ, কিন্তু তারা যাচ্ছে, এটাই বাস্তব। আর তিন, যেটা ভারতীয় মিডিয়ার যে সুবিধাটা আছে যেটা আমার দেশে নাই, আমি এটা কিন্তু আজকাল বারবার বলছি, ভারত তাদের গণমাধ্যম ইংরেজিতে পরিচালনা করে, ভারত তাদের টকশো ইংরেজিতে করে, সেই কারণে ভারতের একটা চ্যানেল খুব সহজেই মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে পৌঁছে যায়। আমাদের কিন্তু দেশে সেই সুবিধাটা নেই, এবং বাংলাদেশ যে কত দিকে কতভাবে পিছিয়ে আছে, উন্নয়ন মানে যে কেবল ফ্লাইওভার মেট্রো রেল নয়, এটা কিন্তু এই যে দুর্যোগ যখন আসে না তখন আমরা হাড়ে হাড়ে টের পাই। যখন পাশের দেশ থেকে আমাদের সিইও হায়ার করে আনতে হয় জাস্ট বিকজ তাদের কমিউনিকেশন স্কিল অনেক ভালো, জাস্ট বিকজ তারা ইংরেজিতে অনেক মানে খুব ভালোভাবে কথা বলতে পারে, আমার দেশের একটা শিক্ষিত এমএ পাস ছেলে সেই চাকরিটা পায় না, বিকজ তার সেই দক্ষতা নাই। এবং এই দক্ষতা না থাকা যে বছরের পর বছর আমাদের শিক্ষা ব্যবস্থা, সেটা ভিন্ন আলোচনা। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে বাংলাদেশ আসলে নানান রকম ক্রাইসিসে আছে, এবং জাতীয় ঐক্য ছাড়া এই ক্রাইসিস থেকে উত্তরণের এই মুহূর্তে কোনো পথ আছে বলে আমি মনে করি না। এবং আমি সরকারকে অনুরোধ করব, এই সরকার নানাভাবে কিন্তু আমাদের গর্বিত করেছে, এটুকু না বললেই নয় যে একটা সময়, সেটা খুব বেশি দিন আগের কথাও নয়, 4-5 মাস আগেই আমাদের সীমান্তে পাখির মতো মানুষ মারা হতো, আমরা মাথা নিচু করে লাশটা নিয়ে আসতাম। এটা খুব বেশি দিন আগের কথা নয় যে তিস্তার পানি নিয়ে আমার সরকার একটা শব্দ উচ্চারণ করে নাই, ফেনী নদীর পানি দিয়ে এসছে। এটা খুব বেশি দিন আগের কথা না যে ট্রান্সশিপমেন্টের নামে সড়ক, রেল এবং নৌপথে আমরা ভারতকে অবাধে যাতায়াতের সুযোগ করে দিয়েছি। কিন্তু এই সরকার আসবার পরে আমরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছি, প্রণয় ভার্মাকে কল করতে পারছি, আমরা সারা কুককে ডেকে বলতে পারছি যে আপনারা যে রিপোর্ট পেশ করছেন সেটা সত্যের অপলাপ মাত্র, সত্য নয়। জি, শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আসবো, কিন্তু শফিকুল আলমকে ছেড়ে দিতে হবে আমার। শফিকুল আলম, আপনার কাছে তিনি নেই আমাদের সঙ্গে আর সংযুক্ত। যাই হোক, তার জন্য একটা প্রশ্ন ছিল আমার, প্রশ্ন করতাম যে আসলে ভারতীয় সাংবাদিকরা না হয় আসতে চাচ্ছেন না বা আসছেন না, আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের আমরা দেশে এনে আমাদের দেশের কি পরিস্থিতি সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা তুলে ধরতে পারি কিনা, সরকার সেই ব্যবস্থা নেবে কিনা, সেই প্রশ্নটি আসলে ছিল তার কাছে আমার। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যে উদাহরণটি দিলাম যে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন এমন একজনের নাম দিয়ে তাকে আহত করা হয়েছে, এমন ছবি প্রকাশ করা হয়েছে, এবং সেখানে কলকাতা ইসকনের যিনি মুখপাত্র, তিনি দায়িত্বশীল একটি জায়গা থেকে তিনি এমন কাজটি করেছেন। যদিও মামলাটিতে লড়ছেন শুভাশিস শর্মা, সেটা আমাদের রিউমার স্ক্যানার ও ফ্যাক্ট ওয়াচ এই খবরটি যাচাই করে দেখেছে। এর আগে যেটা হয়েছে বা ওই দিনই যেটা হয়েছে 2 ডিসেম্বরেই আরটি ইন্ডিয়ার ভেরিফাইড এক্স আইডি থেকে একটি ভিডিও পোস্ট দেওয়া হয়, যেখানে ক্যাপশনে বলা হয় বাংলাদেশে হিন্দু মন্দির আক্রান্ত, এটিকে হামলাকারীদের দেবীর মূর্তি ভাঙার ফুটেজ বলা হচ্ছে। কিন্তু দেখা গেছে যে একই ফুটেজ সেখানকার আরও কিছু গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বাংলাদেশের মন্দিরে আক্রমণ দাবিতে প্রচার হয়, অথচ রিউমার স্ক্যানার যাচাই করে দেখেছে ভিডিওটি ভারতেরই পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সুলতানপুরে আয়োজিত কালী পুজোর প্রতিমা প্রাক বিসর্জনের মুহূর্ত। এবং আরেকটি জিনিস রিউমার স্ক্যানার সত্য যাচাই করেছে, সেটা হচ্ছে ভারতের পতাকা মারানোর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি করা ছিল। এই যখন অবস্থা, আমরা কি করে এগুলোর মোকাবেলা করব? জি, ধন্যবাদ। মানুষের জীবন নিয়ে পুতুল পুতুল খেলা শুরু হয়েছে আর কি। এখানে যে জিনিসটা হচ্ছে, এটাকে আমি বলবো 7টি ওয়ার্ডে: সেলফ পারপেচুয়েটেড, ডিসপ্রপোর্শনেট, আননেসেসারি, বাইলেটারাল প্রভোকেশন টু ইনভাইট প্রিএমটিভ স্ট্রাইক। দুই পক্ষ থেকেই প্রচুর হ্যাট্রেড দেওয়া হচ্ছে, দুই পক্ষই চাচ্ছে ও আগে ভুল করুক, ও আগে অ্যাটাক করুক। ভারত ইতিমধ্যে একটা ভুল করেছে, ত্রিপুরায় আমাদের হাই কমিশন অ্যাটাক করেছে, এটা ভিয়েনা কনভেনশনের ভায়োলেশন। কলকাতাতে অ্যাটাক হয়েছে না বন্ধ হয়ে গেছে? অ্যাটাক মনে হয়নি, মিছিল হয়েছিল। সো সেখানে, এবং আমি প্রচুর অন্তত গত 3 দিনে 100টি ভারতীয় কন্টেন্টস দেখেছি, সেখানে তীব্রভাবে বাংলাদেশের হিন্দুদের বিষয়টি কিছুটা রংলি তুলে ধরা হচ্ছে। আমি প্রচুর হিন্দুদের সাথে কথা বলেছি, আমি মনে করি তারা এই মুহূর্তে আনসেফটা, বাট
মানসিকভাবে তারা কিন্তু আনসেফ। কারণ যখনই কোনো শিফট অফ পাওয়ার হয় বাংলাদেশে, মাইনরিটি কমিউনিটি সবসময়ই সেখানে সাফার হয়েছে, এবং বাংলাদেশের ওই ইনস্টিটিউশনাল মেকানিজম নাই শিফট অফ পাওয়ারে মাইনরিটি কমিউনিটিকে প্রোটেক্ট করার জন্য, গিভেন দ্য সিনারিও এখন পুলিশও নাই। এবং গত 70 বছরে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা বাড়েনি। 70 বছরে হিন্দুদের প্রপার্টি যদি আপনি ডিস্ট্রিবিউশন দেখেন, এটা ইকুয়াল না, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট ইকুয়াল না, ব্যুরোক্রেটিক এম্পাওয়ারমেন্ট ইকুয়াল না। এটা তো বাস্তবতা, এটা স্বীকার করতে হবে। তো যখন আপনি ইকুয়াল হবেন না, তখন আপনি আনসেফ মানসিকভাবে হবেনই। বাংলাদেশে হিন্দু অনেক মেয়ে, অনেক ফ্যামিলি ইন্ডিয়াতে বিয়ে দিতে প্রেফার করে, কারণ হচ্ছে ইনসিকিউরিটি। একজন ওই পাশে থাকলে আমি পালিয়ে যেতে পারবো ক্রাইসিসের সময়। সারাক্ষণই তাদের মনে একটা রায়টের ভয় আছে, আর রায়ট এখানে হয়েছে অনেক আগে। এবং 1965-এ যখন পাকিস্তান এবং বাংলাদেশ যুদ্ধ হলো, পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হলো, তখন তো সমস্ত হিন্দুকে কনসেন্ট্রেশন ক্যাম্পও রাখা হয়েছিল, হিন্দুদের সম্পত্তি এনিমি প্রপার্টিও ঘোষণা করা হয়েছিল। সো এই জিনিসটা যে হয়নি পাকিস্তান পিরিয়ডে এমন তো আর না, বাংলাদেশ পিরিয়ডে হয়নি। বাংলাদেশ এই বিষয়ে পৃথিবীর অন্যতম উদার দেশ, যেখানে হিন্দু মুসলিম একসাথে বসবাস করে, পূজায় মুসলমানরা যায়, হিন্দুরা ঈদে এসে আমাদের এখানে খাসির বিরিয়ানি খায়। প্রবলেম যেটা হয়েছে, যখন শেখ হাসিনার বিদায় হলো, এটা ভারতকে মানতে হয়েছে এবং হবে, এর কোনো বিকল্প নাই। আপনি যদি সোভারেন্টিতে বিশ্বাস করেন, একটা দেশের চেঞ্জ অফ পাওয়ার যে কোনো কারণেই হোক, এটা দেশের আভ্যন্তরীণ বিষয়, আপনি সেখানে নাক গলাতে পারেন না। যেই ক্ষমতায় আসবে আপনার তার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন রাখতে হবে। এবং ডক্টর ইউনূসকে তো প্রথম দিকে ভারত স্বাগতও জানিয়েছিল, কিন্তু খুব রিসেন্টলি আমার মনে হচ্ছে একটা হস্টিলিটির দিকে ইন্ডিয়া যাচ্ছে। ভিসা, মেডিকেলটাও বন্ধ করে দিচ্ছে, হাই কমিশন বন্ধ করে দিচ্ছে, বর্ডারগুলো বন্ধ হয়ে গেছে প্র্যাকটিক্যালি। ভারত কোনো একটা মেসেজ দিচ্ছে, তারা কোনো একটা বিষয়ে অ্যানোয়েড। সে অ্যানোয়েডটা এই জন্য না যে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায়, সে অ্যানোয়েডটা এই জন্য না যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চায়, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চায়। এত বড় আহম্মক বা এত বড় ডেসপায়ার্ড অ্যাটিটিউড ডেফিনেটলি ভারত করবে না। আপনি যদিও আমি কম্পেয়ার করতে চাই না, 75-এ 15ই আগস্টের পরে কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে ঢুকতে 6 বছর লেগেছে। ওই সময় শেখ হাসিনা ভিকটিম, তার ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছে। আর এবার তো জেনোসাইডে ছাত্র মারা গেছে। তার থেকে এখন আওয়ামী লীগ অনেক অনেক ওর সিচুয়েশনে আছে। সো ইট ইজ নট রিয়েলি প্র্যাকটিক্যাল যে আওয়ামী লীগ ফিরে আসবে ভারতের সহযোগিতায়, এবং 50-60 বছরে ভারতের আর্মি দৃশ্যমান বাংলাদেশের বর্ডারে ঢোকেনি। আপনি কি সন্দেহ করছেন? আমি যে সন্দেহ করছি যে এটা হচ্ছে দুই পক্ষই চাচ্ছে কোনো একটি পক্ষ ভুল করুক। কেউ একজন জলটা ঘোলা করতে চাচ্ছে, ঘোলা জলে মাছ শিকার করতে চাচ্ছে। রাশিয়া ইউক্রেনের মতো সিচুয়েশন অনেকে চাচ্ছে, কোনো একটা থিঙ্ক ট্যাঙ্ক, যাতে ডক্টর ইউনূস জেলেনস্কির মতো হয়ে যায়, ইন্ডিয়া স্যাংশনে পড়ে। এবং ইন্ডিয়া সেই ভুল করবে বলে আমার মনে হয় না, এবং আমিও ইনভাইট করবো, কোনোভাবেই করা যাবে না। আমাদের দেশ আমাদেরকে সামলাতে হবে। আমি একটু শেষ করে দিচ্ছি। এখানে একটি ভুল সরকার করেছে, সেই ভুলটা হচ্ছে একজন ব্রহ্মচারীকে অ্যারেস্ট করা। আপনি বলতে পারেন যে মুসলমানকে অ্যারেস্ট করা হলে হিন্দুকে কেন অ্যারেস্ট করা যাবে না? মাইনরিটিকে ডাবল প্রোটেকশন দিতে হয়। আপনি একই অপরাধে যদি একজন মুসলমানকে অ্যারেস্ট করেন, একজন ব্রহ্মচারীকে অ্যারেস্ট করার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ আপনি যখন ব্রহ্মচারীকে অ্যারেস্ট করবেন, ইসকনের সদস্যকে, সারা পৃথিবীর ইসকন সদস্য, যদি উনি বহিষ্কৃত হলো, সাবেক হলেও বন্ডেজ থাকবে, সাবেক হলেও বন্ডেজ থাকবে। তো ইসকন সদস্য যখন হয়েছে, সারা পৃথিবীতে একটা রোয়ার হবে। আইন তো সকলের জন্য সমান, আইন সকলের জন্য সমান হলেও মাইনরিটির জন্য সতর্ক হতে হবে। এটা পলিটিক্স ইনভলভ আছে। দেন আসেন, আপনি তাকে অ্যারেস্ট করলেন কি মামলায়? কি সন্ত্রাসবাদের মামলায়, রাষ্ট্রদ্রোহিতার মামলায়, স্টেট মানে হাই ট্রিজন, পতাকা অবমাননা। একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল পতাকা অবমাননার মামলা করেছে, সেজন্য তাকে অ্যারেস্ট করলেন। সারা দেশে 1 লক্ষ লোকের নামে মামলা আছে। তাকে ডেকে শুনতে পারতেন, তার সদস্যদের ডেকে আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী অথবা ডক্টর ইউনূস নিজেও ডেকে কথা বলতে পারতেন কি সমস্যা। যদি সেখানে কোনো ষড়যন্ত্র তত্ত্ব থাকে, এটা স্পষ্ট করে আমাদের সবাইকে জানিয়ে দেওয়া উচিত। ষড়যন্ত্র তত্ত্ব না থাকলে তাকে অ্যারেস্ট করাটাই আমি মনে করি একটা মৌচাকে ঢিল দেয়া। তাকে অ্যারেস্ট করলে হিন্দুত্ব বা ইসকন বা অন্যান্য, হেমা মালিনী আজকে বক্তব্য দিয়েছে সংসদে, হেমা মালিনীর মুখ থেকে চিন্ময় দাশগুপ্ত ব্রহ্মচারীর নাম উচ্চারিত হয়েছে। উনি বলেছেন বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে সংসদে। আসলে এটা ঠিক না, বাংলাদেশে কোনো মন্দির ভাঙার খবর আমরা অন্তত পাইনি। ক্ষতিকার হচ্ছে, ক্ষতি হচ্ছে বাংলাদেশের। কী কী ক্ষতি হচ্ছে আমি একটা লিস্ট দিব। এবং এই ক্ষতির কারণে যে প্রবলেমটি হচ্ছে, বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কটি স্বাভাবিক হওয়ার সুযোগ যেটুকু ছিল আস্তে আস্তে নষ্ট করা হয়ে যাচ্ছে। এবং ভারতের মিডিয়াতেও এটা নষ্ট করার জন্যই কাজ করা হচ্ছে, এবং অনেকে এটা বিশ্বাস করছে। মোস্ট ইম্পর্টেন্ট, এই মিথ্যাটা অনেকে বিশ্বাস করছে, কারণ যে লেভেলের লোকরা এই মিথ্যার প্রেক্ষাপটে কথা বলছে, তারা তো অনেক সেন্সিবল মানুষ হওয়ার কথা। এবং গুরু রামদাস উনিও দেখলাম বলেছে, 4-5 জন গুরু যাদের কোটি কোটি ফলোয়ার, তারা নিন্দা জানিয়েছে। তো এই নিন্দা জানানোর কাজটা কি করা সরকারের জন্য খুব এসেনশিয়াল ছিল? এটা ছাড়া কি বাংলাদেশের কোনো ক্ষতি হচ্ছিল? ঠিক এটা করে আমি মনে করি
একটা মৌচাকে ঢিল দেওয়া হয়েছে। জানা ছিল যে এটা করা হলে সমস্ত হিন্দুত্বরা এটার প্রতিবাদ করবে, হিন্দুত্বের এই প্রতিবাদ দেখে বাংলাদেশে ইসলামিস্টরা প্রতিবাদ করবে, একটা ঐক্য সৃষ্টি করা যাবে। এটা একটা পলিটিক্যাল গেম। তার মানে আপনি বলছেন বাংলাদেশ ভারত ছাড়া একটি তৃতীয় পক্ষ এখানে জল ঘোলা করতে চাচ্ছে, এবং আপনার কথা যদি আমি ঠিকঠাক বুঝে থাকি, হ্যাঁ তো মানে ওভারঅল সিনারিতে মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। অন্য কোনো কারণ আছে। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। দেখছেন রাজনীতি। আমাদের সঙ্গে কলকাতার প্রবীণ সাংবাদিক অভয় নাগ আছেন। অভয় নাগ, গত 5 আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্ক যে পর্যায়ে পৌঁছেছে, এতে দুই প্রতিবেশী দেশের কি কোনো লাভ হচ্ছে কিনা? শুরুতে আমরা দেখলাম যে ভারত সরকার থেকে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে টুইট করা হয়েছে, বার্তা দেওয়া হয়েছে। হঠাৎ এমন কি হলো? কেন মিডিয়া যেসব হচ্ছে না? আমি তো কিছু ঘটনার কথা আগের অংশে বলেছি, আপনি নিশ্চয়ই শুনেছেন। যিনি আইনজীবী নন চিন্ময় কৃষ্ণ দাসের, সেই খবর দিয়ে তাকে আহত করা হয়েছে, এমন খবর প্রচার হচ্ছে ভারতীয় গণমাধ্যমে। আসলে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী শুভাশিস শর্মা, যার কথা বলা হয়েছে, তিনি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন। তারপর যে মন্দির ভাঙার কথা বলা হচ্ছে বা দেবীর মূর্তি ভাঙার ফুটেজ দেখানো হচ্ছে, সেটা কলকাতারই ছবি। বা যে ছবি আপনাদের দেশে ভাইরাল হলো ভারতের পতাকা মারানোর, সেটা এআই দিয়ে তৈরি। তাহলে এই যে কাজগুলো হচ্ছে, এতে দু দেশের কারো কি কোনো লাভ হচ্ছে? দেখুন, আমি তো আগেই আপনাকে বললাম যে রাজনৈতিক দলগুলো বা দু দেশেরই কিছু কিছু লোক আছে যারা এই ধরনের ঘটনাকে নিয়ে, ধর্মকে নিয়ে এরা রাজনীতি করেন। ফলে এই যাদের টেন্ডেন্সি রয়েছে, সেটা ও দেশেও রয়েছে, আমাদের দেশেও রয়েছে, সমস্ত দেশেরই রয়েছে। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ধর্মের সুরসুরি দিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়, যে ঘটনাগুলি ঘটছে, তার কতটা সত্যি কতটা মিথ্যা একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, সেটা আমাদের এখানকার যারা রয়েছেন, আমাদের এখানেও তো কিছু কট্টরপন্থী রয়েছেন, মৌলবাদী রয়েছেন, আমরা যাকে সহজ ভাষায় বলি যে এরা হচ্ছে সাম্প্রদায়িক, সেই দলগুলো কিন্তু এরা চায় বিভিন্ন জায়গায়, আপনার দলেও দেশেও রয়েছে, আমাদের দেশেও রয়েছে। ফলে এই যে বাংলাদেশের যে ঘটনা, বিশেষ করে এই যে সন্ন্যাসীকে গ্রেপ্তার করা নিয়ে বারবার করে বিতর্কের সৃষ্টি হয়েছে, কেন তাকে জামিন দেওয়া হচ্ছে না বা কেন তার হয়ে কোনো উকিল দাঁড়াতে পারছে না, এই যে বিষয়টা একটা উঠে আসছে, সেখান থেকে ওই আপনাদের দেশ থেকে যে খবরগুলো আমাদের এখানে আসছে, তার ভিত্তিতে কিন্তু আমরা এখান থেকে এই খবরগুলো এখানে সাধারণ মানুষের মধ্যে সেই প্রতিফলন হচ্ছে। যেটা একটু আগে একজন বলছিলেন যে এখান থেকে আসুন, আপনারা দেখুন যে কি ঘটনা ঘটেছে, মূল ঘটনা কি ঘটেছে, সেটা দেখে তারপর আপনারা বিশ্লেষণ করুন যে বাংলাদেশে এরকম আদৌ কোনো ঘটনা ঘটেছে কিনা। ভারত বাংলাদেশের যে ঘটনাই হোক না কেন, আমরা চাইবো যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক আগের জায়গাতে আসুক। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, যেটা আমি বারবার করে বলছি, আপনাদের দেশের বিষয় আপনাদের দেশের সরকার ঠিক করবে কে মিত্রপক্ষ হবে, কে শত্রুপক্ষ হবে। কিন্তু একজন প্রতিবেশী রাষ্ট্র হিসাবে, এই পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা চাইবো যে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তি বা যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক যেন থাকে। আমি নিজে বহুবার 21শে ফেব্রুয়ারি বেনাপোলে গেছিলাম, পেট্রাপোলে গেছিলাম, সেখানে এই ভাষা দিবসে আমরা বিভিন্নভাবে আমরা অনুষ্ঠান করেছি, আমরা কভারেজ করেছি। আমি আবারও বলছি যে 23শে যখন গেছিলাম, তখন আমি ওখানে গিয়ে বেশ কিছু সংবাদ করছিলাম, আমার ওখানকার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে নিয়ে করছি। আমার কিন্তু কখনো মনে হয়নি বা কোনো সময় মনেও হয় না যে বাংলাদেশ আলাদা কোনো রাষ্ট্র, আমাদের থেকে আলাদা কোনো রাষ্ট্র। একটা কথা মাঝখানে বলি, একটু যদি শুনতেন, মাঝখানে একটা কথা বলতে চাই। মনে পড়লো, যখন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সময় ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার প্রতিবাদ হচ্ছিল, এখানে পশ্চিমবঙ্গেও কিন্তু আন্দোলন হয়েছে। পশ্চিমবঙ্গের বাংলার মানুষ গত জুলাই আগস্টে গণহত্যা সম্পর্কে জানে না, বিষয়টা কিন্তু এমন না, তারা পুরোটা বিষয় নিয়ে ওয়াকিবহাল। আরেকবার যদি একটু বলেন প্রশ্নটা। যখন জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করছিল, ছাত্র জনতা, সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গেও বাংলাদেশকে সাপোর্ট করে আন্দোলন হয়েছে, সেখানকার ছাত্ররাও পথে নেমেছিল। কাজেই তখন বাংলাদেশে কি হয়েছে সেটা পশ্চিমবঙ্গের লোকের তো অজানা থাকার কথা না।
একদমই তাই। তখন আমরা আমাদের এখান থেকেও তখন বাংলাদেশের এই আন্দোলনকে আমরা সাপোর্ট করেছিলাম, তার কারণ আমাদের মনে হয়েছিল যে একটা রোগে বাংলাদেশ ভুগছে, সে রোগে তো আমাদের কাছে সংরক্ষণ, কেন সংরক্ষণ থাকবে? অ্যাজ পার মেরিট, যার যোগ্যতা আছে সে চাকরি পাবে, সব জায়গায় সুযোগ পাবে যোগ্যতার নিরিখে। ফলে সেই জায়গা থেকে আমরা তাকে সাপোর্ট করেছিলাম। কিন্তু পরবর্তীকালে এই কুটা যখন একটা হিংসার জায়গায় চলে গেল, এই হিংসার জায়গাটা কিন্তু ভারতবর্ষ কোনোদিন এই ধরনের হিংসার ঘটনাকে আশ্রয় দেয় না, সেটা আপনারাও ভালো করে জানেন। আমাদের এখানে যতবারই ঘটনা ঘটার চেষ্টা করা হয়েছে, আমরা কিন্তু সর্বশক্তি দিয়ে তাকে রোধ করার চেষ্টা করেছিলাম। ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল এই ধরনের হিংসাকে তারা প্রশ্রয় দেয় না। ফলে যখন এটা হিংসার পর্যায়ে চলে গেছিল, তখন কিন্তু আমরা এর থেকে আস্তে আস্তে করে সরে এসেছিলাম। কিন্তু যে ছাত্র আন্দোলনের কথা বলছিলেন, ছাত্রদের দাবি সঠিক ছিল, এবং যদি সরকারের বিরুদ্ধে ছাত্রদের কোনো রকম অভিযোগ ছিল বা তাদের যদি কোনো বক্তব্য ছিল, তবে সেটা কিন্তু ঠিকই ছিল, সেটা কিন্তু কোনো আপত্তিকর ছিল না বা ভুল ছিল না। ফলে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন, সেটা একটা ঐতিহাসিক আন্দোলন হয়েছে, এবং এই ছাত্র আন্দোলনের যে কি হয়েছে সেটা সবাই আমরা দেখেছি। সেখানেই কিন্তু এখানে প্রশ্নটা উঠছে যে ছাত্র আন্দোলন নির্দিষ্ট একটা দাবির ভিত্তিতে হয়েছিল, সেই ছাত্র আন্দোলন থেকে সরে গিয়ে কেন এটা একটা হিন্দু মুসলমান, হিন্দুদের উপর আক্রমণ, এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে গেল? এরকম পর্যায়ে যায়নি অভয়নাগ, সেটাই তো বলছি, সেখানকার কথাই হচ্ছে। এইখানে দেখেন, হিন্দু মহাজোটের মহাসচিব আছে, আজকে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ থেকে কি কথা হয়েছে সেটাও আমরা বলেছি। আমরা তো ভালোই আছি, আমাদের এখানে তো কোনো সমস্যা হচ্ছে না, বরঞ্চ আমাদের এখানকার খবরগুলো ডিসইনফরমেশন, আপনাদের ওখানে ডিসইনফরমেশন যাচ্ছে, সেটা আপনি বলেছেন অনেকটা পলিটিক্যাল কারণে, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু এতে করে বাংলাদেশ বা ভারত কারোই কোনো লাভ হচ্ছে কিনা সেই প্রশ্নটা ছিল। আসবো যদি আরেকবার সময় পাই আপনার কাছে অভয়নাগ। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং এক্সে প্রচার না করতে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে এসব মাধ্যমে প্রকাশিত বক্তব্য অতি দ্রুত সরাতেও বলা হয়েছে। বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে, ভারতের মাটি থেকে আমেরিকায় আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা করেছেন শেখ হাসিনা। তিনি যে কথাগুলো বলেছেন সেটা বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে বলেছেন। ভারতের আশ্রয় থেকে বর্তমান সরকার সম্পর্কে শেখ হাসিনা এমন কথা বলতে পারেন কিনা? উচিত না। এটা দুই দেশের মধ্যে সম্পর্কটা একটা চির ধরাবে। তার কারণ তাকে আশ্রয় দেওয়াটা নিয়েই বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ আছে। এখন সেখানে নিরাপদ আশ্রয় থেকে উনি যদি উস্কানিমূলক বক্তব্য দেন, এতে সরকার তো সে হতেই পারে। দেখেন, ন্যারেটিভস তৈরি করা হচ্ছে, এবং আমি বলবো ইন্ডিয়ান মিডিয়া ভার্সেস বাংলাদেশ মিডিয়া কমপ্লিটলি পোল অ্যাপার্ট। খুবই দুঃখজনক যে সাংবাদিকরা তো পেশাদারি, শপথবদ্ধ, ওথ বেসড একটা পেশার মানুষ, তারা কিভাবে সম্পূর্ণ মিথ্যা প্রচার করে। তো এইটা বাংলাদেশেরও ব্যর্থতা যে এই মিথ্যাটা বাংলাদেশ প্রমাণ করতে পারছে না। ন্যারেটিভসটা ফলস, কিন্তু বিশ্বাসযোগ্যতা হচ্ছে কেন? কারণ একটা আনডিসপুটেড ফ্যাক্ট তো আপনি করে ফেলেছেন। আপনি এই চিন্ময় দাসকে অ্যারেস্ট করেছেন। এই চিন্ময় দাসকে অ্যারেস্ট করার কারণে এর সাথে বাকি মিথ্যাগুলো রিলেট হয়ে যাচ্ছে। নাও, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ হলে বা সম্পর্ক না থাকলে আমাদের যে ক্ষতিগুলো হবে, আমাদের ট্রান্সশিপমেন্ট আছে নেপালে, ট্রান্সশিপমেন্ট যায় ভুটানে, সেই মার্কেটটা আমরা হারাবো। বর্ডার ট্রেড হবে না, ট্যুরিজমে আমরা হারাবো। মেডিকেল, আচ্ছা আমরা কোথায় মেডিকেল ট্রিটমেন্ট করব, এর কি কোনো চিন্তা করেছি? 10 লক্ষ লোকের নতুন কি একটা হসপিটাল করেছি? সেগুলো না করে এই হিন্দু মুসলিম একটা কেমন দ্বন্দ্বের দিকে বাংলাদেশও যাচ্ছে, ইন্ডিয়াও যাচ্ছে। মানুষের তো কোনো লাভ, ইনফ্লেশন বাড়ছে এবং আরও বাড়বে যদি ভারতীয় বর্ডার বন্ধ থাকে, এবং এই ভারতীয় পণ্যগুলো অন্য দেশ থেকে আনতে হবে বেশি টাকা দিয়ে, ওই বেশি টাকাটা আমাদের রিজার্ভে চাপ ফেলবে। এগুলো বাস্তবসম্মত সমস্যা। একটাই সমস্যার সমাধান, মানে আমি একটাই সরকারের কনসার্ন হতে পারে, ভারত বাংলাদেশের সরকারকে উৎখাতের চেষ্টা করছে কিনা, একদম অ্যাকুরেটলি। তো সেটা যদি করে, তো সেক্ষেত্রে সরকারের সাথে আলোচনা করতে হবে, এবং সে ধরনের কোনো চেষ্টা কখনোই কোনো দেশের করা উচিত না। ভারতের কনসার্ন কী হতে পারে? ভারতের কনসার্ন হতে বাংলাদেশের ভূমি ব্যবহার করে তাদের সার্বভৌমত্বের ক্ষতিকারক কিছু কেউ করছে কিনা। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, তারা তাদের জমিতে যে কোনো কিছু করতে পারে, সেটা অধিকার আমাদের আছে। তবে প্রতিবেশী দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব দেখার অধিকার দুই দেশেরই আছে। কারণ কিউবান ক্রাইসিস যখন হয়েছিল 1962-তে, সেখানে কিউবাতে রাশিয়া একটা মিসাইল বসাতে চেয়েছিল, যে মিসাইলের রেঞ্জটা আমেরিকান টেরিটরিতে যেত। আমেরিকা কিন্তু ওই মিসাইলটা বসাতে দেয়নি। তো এই ধরনের কোনো কনসার্ন যদি না থাকে, তাহলে ভারতের বাংলাদেশে কোন সরকার আসলো না আসলো, আমি তো মনে করি এটা কখনো মুখ্য বিষয় হতে পারে না। নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের মিটিং হওয়া উচিত, তবে এখানে একটি প্রবলেম আছে।
ডক্টর ইউনূস কখনো কখনো ছাত্রদের কথা শুনছেন, কখনো কখনো ইসলামিস্টদের কথা শুনছেন, কখনো কখনো উপদেষ্টাদের কথা শুনছেন। তো ঠিক তার ন্যারেটিভসটা, তার স্ট্যান্ডটা চট করে বোঝা যাচ্ছে না। তো আমি মনে করি ডক্টর ইউনূসের তার ইন্টারন্যাশনাল প্রচুর ইনস্ট্রুমেন্ট আছে দেশের স্বার্থে, তার নরেন্দ্র মোদীর সাথে মিটিং করতে হবে। নরেন্দ্র মোদীরও দেশের স্বার্থে ডক্টর ইউনূসের সাথে মিটিং করতে হবে। 1700 কিলোমিটারের বর্ডার আমাদের, গিজিবিজি করে আমরা 18 কোটি লোক এখানে থাকি, একটা ইট মারলেও কারো না কারো মাথায় পড়বে। আর এটা একটা স্পিল ওভার ইফেক্ট পুরো ইন্ডিয়াতে পড়ে যাবে, যদিও তারা কাটাতারের বেড়া দিয়েছে। আমি তো ভবিষ্যতে রিফিউজি ক্রাইসিস সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই সম্ভাবনাগুলো ওঠার আগেই শুরুতেই নিবৃত্ত করে দিতে হবে। ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন, হিন্দু মুসলিম রিলেশন, এগুলো হচ্ছে স্লিপিং টাইগার, যতটুকু পারবেন ঘুমিয়ে রাখতে হবে, জি। এটাকে কোনো জাগ্রত করতে দিতে জাগানো নাই। যাবে না। গোবিন্দচন্দ্র প্রামাণিক, দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে অর্ধ সহস্রাধিক কর্মীকে আটক করেছে স্থানীয় পুলিশ। 4 আগস্ট এই বুধবার, গেল বুধবারই তো এই বিক্ষোভে চেন্নাইয়ের উপকূলবর্তী রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা। সমাবেশ থেকে 100 নারী সহ 500 জনকে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ। এই যে গ্রেফতারের ঘটনাটা, মানে শুধু পশ্চিমবাংলা বা বাংলাদেশ লাগোয়া অঞ্চলে নয়, ভারতের বিভিন্ন প্রান্তে কিন্তু বাংলাদেশ বিরোধী সমাবেশ হচ্ছে। এটা কি ভারতীয় মিডিয়ায় যে বাংলাদেশ বিরোধী প্রচারণার ফল, নাকি নির্দিষ্ট কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব করছে বলে আপনি মনে করেন? এবং এই গ্রেফতারের ঘটনাকে একটা জিনিস প্রমাণ করে কিনা যে ভারতীয় সরকার একটু হলেও বোধহয় কঠোর হচ্ছে? ভারতের, আমাদের পশ্চিমবাংলার যে বিষয়টা, এটা কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারের ডিসিশন না। কেন্দ্রীয় সরকারের ওখানে আমরা দেখেছি যে অন্ধ্র ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্রদের হোস্টেলে গিয়েও দেখছিলাম যে অনেকে বিক্ষোভ করার চেষ্টা করেছে, সেখানে পুলিশ কিন্তু তাদের ধরে নিয়ে গেছে। ভারতের কেন্দ্রীয় সরকার কিন্তু কোনো অবস্থাতেই বাংলাদেশ বিরোধী কোনো এই চলুক এটা চায় না। এটা মূলতই হচ্ছে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আশপাশে যে যারা আছে এদের তৈরি করা। এবং এই আপনার মিডিয়া যেগুলো, সেই মিডিয়াগুলোও কিন্তু তাই। এবং ওইখানে যেটা ভুল ইনফরমেশন, সেই ভুল ইনফরমেশন বাংলাদেশ থেকে পাঠানো, এবং আমাদের স্বৈরাচারী যারা গোষ্ঠী এরাই কিন্তু এইগুলো তৈরি করে করে তাদের কাছে পাঠায়, এবং ওইটা তারা না জেনেই এইগুলো প্রচার করছে। আর একটা দেখেন, একটা সন্ন্যাসীকে কেন্দ্র করে তারা ভারত এত বড় মানে সিদ্ধান্ত নেওয়ার আমার মনে হয় কোনো উচিত কোনো কাজ না। কারণ হলো ভারতের মধ্যেও এর আগে আমরা দেখেছি রাম রহিম নামে এক সাধু, নিত্যানন্দ নামে এক সাধু সন্ন্যাসী, ভগবান দাস নামে এক সাধু, তাদের কিন্তু ভারত থেকে বিতাড়িত করেছে। সেটা নিয়ে কিন্তু হয়নি। তো এখন এর তো ইসকন থেকে বহিষ্কৃত একজন, এবং আজকে যত প্রোগ্রাম হচ্ছে কোনোটাই কিন্তু ইসকনের সঙ্গে সম্পৃক্ত না। এখন তারা এই দুষ্ট চক্র করছে কি, যে ইসকন যেহেতু ইন্টারন্যাশনাল সংগঠন, তারা ইচ্ছাকৃতভাবে ইসকনকে এর সঙ্গে জড়িয়ে দিচ্ছে যাতে এইটা সারা বিশ্বে ছড়ায়। তার মানে একটা চক্রই চাচ্ছে যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কিভাবে এখানকার রাজনৈতিক পট পরিবর্তন করা যায়, এইরকম একটা সিচুয়েশন তৈরি করে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থাটা খারাপ করার চেষ্টা করছে। এই চিন্ময় প্রভু কোনো বিষয় না, এটা হচ্ছে উর্দুহাত। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা বলেছি অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার, যাতে জনগণ একটি রোডম্যাপ পেয়ে নির্বাচনমুখী হয়ে গেলে এসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। গতকালে যে বিএনপির বৈঠক হয়েছে তিনিও সেই প্রতিনিধি দলে ছিলেন। আপনাদের কেন মনে হচ্ছে বা কেন মনে করছেন যে নির্বাচন ষড়যন্ত্র মোকাবেলায় একটি অস্ত্র হতে পারে? এটি কয়েকটি কারণ আছে। এক হচ্ছে, অনেকেই মনে করতে পারে এই সরকারটির তো কোনো ম্যান্ডেট সেই অর্থে নাই যেই অর্থে বিশ্বব্যাপী আমরা ম্যান্ডেটকে বুঝে থাকি। মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি সরকার, এই সরকারের সেটি নাই। সুতরাং এই সরকারকে ডিস্টেবল করা, আনস্টেবল করা যতটা সহজ, একটা পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টকে, আই এম রিপিটিং ইট এগেইন, ইলেক্টেড গভর্নমেন্টকে আনস্টেবল করাটা লিটল ডিফিকাল্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট, মানে পলিটিক্যাল ডিজাস্টার যেটাকে বলা হয়, ট্রুথ কিন্তু দুই রকম। বলা হয় যে তুমি পলিটিক্যালি ইনকারেক্ট, অনেক সত্য কথা আছে যেটা বলে ফেললে, যেমন আমি অনেক সময় বলে ফেলি এবং আমার বন্ধুরা আমাকে বলে তুমি পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলেছো। সো ঠিক সেরকমভাবেই পলিটিক্যালি ইনকারেক্ট কিছু ডিসিশন আছে। অবশ্যই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো অপরাধীকেই ধরবার রাষ্ট্রের আছে, অধিকার রাষ্ট্রের আছে, কিন্তু বুঝতে হবে পরিস্থিতিটা কি। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে এত ইনস্টেবিলিটির মধ্যে আবার নতুন করে আমন্ত্রণ জানিয়ে পতাকা ইস্যুকে
এত বড় করে মামলাটা করতো না। সো এগুলো হচ্ছে পলিটিক্যাল কারেক্টনেস ইনকারেক্টনেসের ব্যাপার, পরে তার ব্যাপারে যে ব্যবস্থা নেওয়ার নেক, বাট দিস ইজ নট দ্য টাইম। একটা পলিটিক্যাল সরকার যত দ্রুত বিষয়টা বুঝে, একটা নন পলিটিক্যাল সরকার সেটা বুঝতে একটু সময় লাগে। 3 হচ্ছে এই সরকারটি শুধু কেন্দ্রে অবস্থান করছে, এর কিন্তু রুট লেভেলে কোনো শাখা প্রশাখা নাই, কিন্তু এক একটা বড় দলের, সেটা যে কোনো দল হতে পারে, তাদের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত লেয়ারে লেয়ারে এত নেতাকর্মী সমর্থক ভোটার আছে যে তারা কিন্তু অনেক পরিস্থিতি ওখানেই সামলে ফেলে, ওটা আর কেন্দ্র পর্যন্ত গিয়ে বড় হতেই পারে না। সো এইসব কারণে সম্ভবত বলা হয়েছে যে নির্বাচনটা আসলে অনেক সমস্যার একটি সমাধান। আর 4 নাম্বার, যেটা বিশ্বের যে কোনো দেশ স্বচ্ছন্দ বোধ করে একটি নির্বাচিত, এবং তারা জানে এই সরকারের মেয়াদ এই পর্যন্ত, এরপরে আরেকটি ভোট হবে, হয়তো এ আসবে কিংবা অন্য কোনো দল আসবে। সো এরকম একটি নির্বাচিত সরকারের জনভিত্তিটা খুব মজবুত হয়, এবং তার সঙ্গে ডিল করতে ব্যবসায়ীরা এবং বিদেশিরা দুই পক্ষই স্বচ্ছন্দ বোধ করে। সো দেশের ইকোনমি বলেন কিংবা পলিটিক্যাল সিচুয়েশন বলেন, দুটোই আরেকটু ভালো অবস্থায় যায়। আমি আমার বক্তব্য শেষ করে আসছি, বুঝতে আপনি আমার দিকে তাকাচ্ছেন। একটা কথা না বললেই না, ভারত নিজেকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ দাবি করে। আজকে আমার একজন সহ আলোচকও এই দাবিটি করছিলেন, সঠিকভাবেই তাই। কিন্তু ভারত কেন যেন খুব মজার, ভেরি ইন্টারেস্টিংলি, তার আশপাশের দেশে গণতন্ত্র থাকুক বা তার দেশের মানুষ দেশের প্রতিনিধি নির্বাচন করুক একেবারে অবাধ নিরপেক্ষভাবে, সেটা ভারতের খুব একটা পছন্দ হয় না। তারা চায় তারা যাকে পছন্দ করে সেই মানুষটি আরেক তার পাশের দেশে প্রধান হিসেবে থাকবে। সেই কারণেই বাংলাদেশে 14, 18 এবং 24 ইলেকশন হতে পেরেছে। এখন যে জায়গাটাতে সমস্যা হয়েছে সেটা হচ্ছে ভারত পিপল টু পিপল বা স্টেট টু স্টেট রিলেশনে কখনো জড়িয়ে দেয় না বাংলাদেশের ব্যাপারে, তারা তাদের সকল ডিম এক ঝুড়িতে রেখেছে। এখন বাংলাদেশের মানুষ হাসিনাকে যেরকম অপছন্দ করে, তার বিষয়ে যেরকম ক্ষোভ আছে এই দেশের মানুষের, একই ক্ষোভ, একই অপছন্দ, একই ঘৃণা ভারতের উপরও গিয়ে বর্তাচ্ছে। ভারতকেও বুঝতে হবে যে 18-20 কোটি একটা মানুষের দেশে মেজরিটিকে ভারতের ব্যাপারে ক্ষুব্ধ করে ভারতও কিন্তু খুব শান্তিতে থাকতে পারবে না। এই সহজ ইকুয়েশন ভারতকেও বুঝতে হবে। আর ভারত হচ্ছে সেই দেশ যেই দেশ মুখে বলে ধর্মনিরপেক্ষতা বা সম্প্রীতির কথা, কিন্তু ভারতে এই কাশ্মীর কিংবা মণিপুরে কি ধরনের অত্যাচার হয় মুসলমান আর খ্রিস্টানদের উপরে, এই ভারতে এই দলিত সম্প্রদায়কে কি তারা মানুষ বলে গণ্য করে বছরের পর বছর, দশকের পর দশক ধরে? এই ভারতেই কি আমরা দেখি না যে গরুর মাংস রাখবার অপরাধে কিভাবে মুসলমানকে পিটিয়ে মারা হয়েছে? সো ভারতের বোধহয় নিজের চেহারাটাও একটু আয়নায় দেখা উচিত। অভয় নাগ, একদমই সময় নেই, অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে, কিন্তু 1 মিনিট আমি আপনাকে দিতেই চাই। ভারত থেকে বা কলকাতা থেকে সাংবাদিকরা এসে দেখে কেন যাচ্ছেন না যে বাংলাদেশে কি হচ্ছে? ওখানে বসে না করে দেশে এসে দেখে গেলেও তো হয়, সেটা কেন করছে না ওখানকার সাংবাদিকরা? না, এখান থেকে বাংলাদেশে যাওয়াটা যে সাংবাদিকরা যাবে তাদের হাউসের ব্যাপার, কিন্তু একটু আগে যিনি বলছিলেন তার কথা রেস ধরে আমরা বলছি, আমরা ভারতবর্ষে উনি যে উদ্ভূত পরিস্থিতির কথা বলছিলেন না, মণিপুর থেকে আরম্ভ করে কাশ্মীর, এটাও আমরা খুব গর্বের সঙ্গে বলছি যে ভারতবর্ষে যে ঘটনাগুলি ঘটেছে, রাজনৈতিক দল, একমাত্র শাসক দল বাদ দিলে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু তীব্র প্রতিবাদ করেছে, এবং শাসক দলকে এই ব্যাপারে যথাযথ হস্তক্ষেপ নেওয়ার জন্য তারা কিন্তু বাধ্য করেছে। ফলে ভারতবর্ষে যদি এরকম কোনো ঘটনা ঘটেও থাকে, ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু তাকে ছেড়ে কথা বলে না। যে কারণেই এখনো পর্যন্ত ভারতবর্ষে যে সংখ্যালঘু মানুষদের উপরে এই ধরনের আক্রমণের ঘটনা যদি কখনো ঘটেও থাকে, তাহলে কিন্তু তার তীব্র প্রতিবাদ হয়েছে এবং বাধ্য হয়েছে সরকার সেখান থেকে পিছু হটার জন্য। জি অভয় নাগ, নিশ্চয়ই যেখানে অন্যায় হবে সেখানে সাধারণ নাগরিককে প্রতিবাদ করতে হবে, সেটাই নিয়ম। আর এই জন্যই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবে।